সন্তুলার কাছে যে অস্ত্র আছে সেনাবাহিনীর কাছে ওই অস্ত্র নাই। সন্তুলার বছর মাসে দুবার করে ভারতে যায়, কখন যায় কখন আসে আমার বাংলাদেশের গোয়েন্দা সংস্থা হয়তো এটা তাও ওনারাও জানে না। সন্তুলার কে প্যাট্রোনাইজ করছে? এই ভারত, ইসরায়েল এবং পশ্চিমা রাষ্ট্রগুলা সরাসরি তাদেরকে প্যাট্রোনাইজ করছে। এই যে রিসেন্টলি আমি একটা ইনফরমেশন পেলাম যে তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে মিটিং করেছে। তিনি তো বাংলাদেশের নাগরিক নন। তাহলে বাংলাদেশের নাগরিক নন এমন একজন ব্যক্তিকে বাংলাদেশের প্রতিমন্ত্রী পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রামকে একটা মানে দায়িত্ব দিয়ে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে রেখে দেওয়া হয়েছে, তাহলে দায়টা কার? আমি যখন ছোট ছিলাম তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু গতকালকে বলেছে যে এখানে কেউই আদিবাসী নাই, সব হলো অধিবাসী। বাংলাদেশ অধিবাসী বাংলাদেশী, হ্যাঁ, কিছু ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে। এটা তো আদিবাসী টার্মটা উনি বললেই তো হবে না। না, উনি বলেননি, উনি তো বলেননি, উনি বলেছেন অধিবাসী, কেউ আদিবাসী নাই। আমি আসছি এই জায়গায়। যখন আমি ছোট ছিলাম, আমার বেসিক্যালি আমাদের পার্বত্য চট্টগ্রামের যে নাগরিকরা বিভিন্ন জাতিগোষ্ঠী, এখানে আপনারা শুধুমাত্র চাকমা বললেই মানে পার্বত্য চট্টগ্রাম দিকে তাকালে শুধু চাকমা কিংবা মারমা অথবা ত্রিপুরা এই তিনটা জাতি ছাড়া অন্য কোনো জাতি মানে ফেস আপনাদের চেহারায় ভাসবে না। ভাসবে কি মানে এছাড়া ভাসবে না। তাহলে এখানে এই তিনটা জাতি ছাড়াও আরো অনেকগুলো জাতি আছে, এরই মধ্যে বাঙালিও একটা। কিন্তু এখন বঞ্চনার কথা বললে হয়তো বলে যে পার্বত্য চট্টগ্রাম যেহেতু অবাঙালি অধ্যুষিত অঞ্চল, এটা আমি আগে 97 চুক্তির মধ্য দিয়ে এটাকে উপজাতি অধ্যুষিত অঞ্চল বলা হয়েছে। আমি আসলে উপজাতি বলতে আমি নারাজ, যার কারণে আমি অবাঙালি শব্দটা ইউজ করছি, কারণ আমি বাঙালি না। আমি বাংলাদেশি, জাতীয়তায় বাংলাদেশি, তবে জাতিতে আমি জাতিগতভাবে অবাঙালি। আমি এই জন্য আমি নিজেকে অবাঙালি বলছি, অবাঙালি অধ্যুষিত অঞ্চল। সুতরাং এই পার্বত্য চট্টগ্রামে যে সকল সমস্যা হচ্ছে বাঙালি এবং অবাঙালি কেন্দ্রিক সমস্যা, মুখোমুখি দাঁড় করানো হয় আমাদেরকে। কিন্তু এখানে ডমিনেট করছে কারা, সমস্যা তৈরি করছে কারা, এটা মূল যদি আপনি মানে গভীরভাবে যদি আপনি চিরুনি অভিযান দিয়ে খোঁজেন তাহলে দেখতে পাবেন আর কিছু চাকমা আছে, আবার সকল চাকমা না, কিন্তু কিছু চাকমা আছে ভারতের সাথে নেগোসিয়েশন করে ওতপ্রোতভাবে তারা এই পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল বিরাজমান রাখার জন্য ওরা কাজ করছে। তারই মধ্যে একজন হচ্ছে সন্তুল আরমা, যিনি কিনা বাংলাদেশের নাগরিক নন। সন্তুল আরমা নাগরিক হয়েছে কবে জানেন? সন্তুল আরমা নাগরিক হয়েছে 2021 সালে অগাস্ট মাসে তিনি অ্যাপ্লাই করেছেন এবং সেপ্টেম্বর মাসে তিনি নাগরিকত্ব পেয়েছেন। আচ্ছা, তাহলে 97 সালে চুক্তি হয়েছে, এই যে 2026 সালে এসে সে নাগরিকত্ব পেয়েছে। এই 24 বছর তিনি কি করেছেন? তিনি তো বাংলাদেশের নাগরিক নন। তাহলে বাংলাদেশের নাগরিক নন এমন একজন ব্যক্তিকে বাংলাদেশের প্রতিমন্ত্রী পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রামকে একটা মানে দায়িত্ব দিয়ে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে রেখে দেওয়া হয়েছে, তাহলে দায়টা কার? দায়টা সন্তুল আরমান না দায়টা গভর্নমেন্টের? কার? তো এখন আপনি বলবেন যে পার্বত্য চট্টগ্রাম সে নিয়ন্ত্রণ করছে, এবং তাকে যে নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়ে রেখে দিয়েছে, কে রেখে দিয়েছে? এটা সরকার রেখে দিয়েছে। এক্স্যাক্টলি 96 সালে, যেটা 96 না 97 সালে 2 ডিসেম্বর যে চুক্তি হয়েছে, এই চুক্তির মধ্য দিয়ে তাকে পুরো পার্বত্য চট্টগ্রামের মানে লিজ দিয়ে দেওয়া হয়েছে। এই যে বান্দরবানকে লিজ দেওয়া হচ্ছে, মারমাদের, রাঙ্গামাটিকে, খাগড়াছড়িদের, মানে এই যে একটু লিজ তো একসাথে সবাইকে দেয় না, তাদের একটা অঙ্গ সমর্থন আছে না, অঙ্গ সমর্থনের মতো ওই যে ভাগাভাগি যাতে করতে পারে, 3 জাতিকে লিজ দিয়েছে, খাগড়াছড়ি ত্রিপুরাদের, রাঙ্গামাটি চাকমাদের আর বান্দরবান মারমাদের। আর আমরা যারা অন্যান্য জাতি আছি বাঙালি সহ, আমরা হচ্ছে মনে করি গাঙ্গের যারা ভেসে আসছি, আমরা এই দেশের নাগরিকই না। এই জন্য আমি মাঝে মাঝে আক্ষেপ করে বলি যে আসলে আমরা ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশের নাগরিক। কেন আমি ব্রিটিশ বংশোদ্ভূত বলি? কারণ আমি ব্রিটিশের আইনে চলছি। এখন আপনি চলছেন 72 সালের সংবিধান আইনে, বাংলাদেশের আইনে। আমার পার্বত্য চট্টগ্রাম চলছে ব্রিটিশের আইনে। 1900 সনের যে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি আছে, এই আইনে আমি চলছি। আমি 72 বছর আমাকে পিছিয়ে রাখা হয়েছে। তাহলে আমাদের 1971 সালের সংবিধানে 72 সংবিধানে না, না, আমাদের পার্বত্য চট্টগ্রামের রাজা আছে, ওই সময়ে আমাদের পার্বত্য চট্টগ্রামের রাজা আছে, আমাদের পার্বত্য চট্টগ্রামের হেডম্যান আছে। আপনার কোন জেলা ভাই? আমার তো কুমিল্লা। কুমিল্লাতে কি রাজা আছে?
না এককালে ছিল যখন ব্রিটিশ ছিল, ব্রিটিশ পিরিয়ডে সেটা অনেক আগে তখন ছিল, কিন্তু আমরা তো রাজাকে হটিয়ে আমরা প্রজাদের জমি প্রজাদের হাতে নিয়ে আসছি আমরা, তাই না? কিন্তু আমার পার্বত্য চট্টগ্রাম কেন এখন রাজার হাতে? তাহলে কেন হ্যাটম্যানের কাছে হাতে আমার বাংলা যে জমি থাকবে? জমি থাকবে আমার কাছে, প্রজাদের কাছে থাকবে। তাহলে সারা বাংলাদেশে এক আইন চলছে, আমার পার্বত্য এই দুই আইনের কথা বলে অনেকে বলেন যে এখানে শাসন আইন চলছে, সেনা আইন চলছে। না, এখানে সেনা আইন চলছে না। এই সেনা আইনটাকে জাস্ট ওই আইনগুলোকে যাতে ধাওয়া চাপা দিয়ে রাখতে পারে, ওদের আধিপত্য যাতে ধরে রাখতে পারে, এই জন্য সন্তু লারমারা এই যে সেনা শাসনের কথা তুলে ধরে এবং এই যে পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আধিপত্যের কথা তুলে ধরে। কিন্তু সত্যিকার অর্থে কি আসলে এটা না? অন্তরালে কি? অন্তরালে হচ্ছে এই পার্বত্য চট্টগ্রামকে তারা নিয়ন্ত্রণ রাখতে চায় এবং এই নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য ভারত ওতপ্রোতভাবে পার্বত্য চট্টগ্রামে এই সন্তু লারমাকে সাহায্য করছে। সন্তু লারমার যত নেতা আছে, যত সশস্ত্র বাহিনী আছে, সশস্ত্র বাহিনীর সকলে ভারতের মিজোরাম, আসাম ওইখানে গিয়ে ট্রেনিং নেয়। এদের আপনার ক্যাম্প আছে, ভারতের ক্যাম্প আছে এদের। এই ক্যাম্পগুলো ভারত কেন তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে? আমরা যদি ওই যে ত্রিপুরা কিংবা আসামে অথবা 7 সিস্টারে যারা বিচ্ছিন্নতাবাদী আছে তাদেরকে যদি আমরা বাংলাদেশে আশ্রয় দিই, তাদেরকে যদি আমরা ট্রেনিং দিই, ভারতের কি কেমন মনে হবে? ভারতের সেরকম সুযোগ কি আছে বলে মনে করেন? আপনারা চাইলে কি এরকম করতে পারবেন যদি ভারত এরকম করতে? সেটা পরবর্তী আলোচনা। হ্যাঁ, পরবর্তীতে আলোচনা আর কি। কিন্তু আমরা তো এই সুযোগ দিব না, কারণ আমরা প্রতিবেশী হিসেবে তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণ সাপোর্ট রেসপেক্ট করি। সেই জায়গা থেকে এরা মানে এই বিভাজনটার মধ্যে সবচেয়ে বড় একটা কি বলবো পেছনের ইন্ধন রয়েছে ভারতের। হ্যাঁ, ইন্ধন আছে। কারণ এই যে আমি যেটা বলছিলাম যে আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার অভিজ্ঞতার কথা বলি, আমি মনে মনে ভাবতাম ভারত হচ্ছে আমাদের মানে বন্ধু। কেন? যে সন্তু লারমাকে, যে এসএসদেরকে ভারত ট্রেনিং দিচ্ছে, আমি মনে করতাম যে আমাদের যে কোনো সমস্যায় ওরা এগিয়ে আসবে, আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে। সুতরাং ভারত আমার আপন, বাংলাদেশ আমার পর। আমাকে যে এই সেন্টিমেন্টে মানে বেড়ে ওঠার যে মানে গ্রো আপ করেছে, এটা তো এখানে তো রাষ্ট্রীয় দায় আছে এখানে। আমাকে কেন এই যে এই সেন্টিমেন্টকে বের করে আনার কাজ করে নাই? 1984 সালে যে আপনার অনেকেই আমরা বলি যে জিয়া রহমান পার্বত্য চট্টগ্রামের শিক্ষা কারিকুলাম কি আমাদের এই? হ্যাঁ, শিক্ষা কারিকুলাম চলছে বাংলাদেশের শিক্ষা কারিকুলাম, কিন্তু শাসন আপনি এই যে সব একটা কথা শুনবেন যে পার্বত্য চট্টগ্রামে আপনি জমি কিনতে পারবেন না। কেন কিনতে পারবেন না? আপনি তো পার্বত্য চট্টগ্রামের নাগরিক নন, পার্বত্য চট্টগ্রাম তো বাংলাদেশের নন। তাহলে আপনি কিভাবে জমি কিনবেন? আপনি কি ইন্ডিয়ায় গিয়ে জমি কিনতে পারবেন? আমি কিনতে পারবো, আপনি পারবেন? আমরা পারবো না। কেন? আমরা ভারতের নাগরিক না। ঠিক তেমনি মায়ানমারেও গিয়ে কিনতে পারবো না। কিন্তু মায়ানমারের নাগরিক মায়ানমারের জমি কিনতে পারবে, বাংলাদেশের নাগরিক বাংলাদেশে কিনতে পারবে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের না, এটা অঘোষিতভাবে এভাবে রেখে দেওয়া হয়েছে, যার কারণে আপনারা চাইলেও পাহাড়ে গিয়ে জমি কিনতে পারেন না। এই যে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ব্রিটিশের আইনে রেখে দিয়ে এই পার্বত্য চট্টগ্রামকে একটা বাংলাদেশকে লিজ দিয়ে রাখার মতো করে এই প্রসেসে রাখা হয়েছে। এখন আপনি বলছেন যে আমি আদিবাসী না অধিবাসী। আমি তো আদিবাসী কি এটা তো আমি ছোটবেলায় জানতাম না। উপজাতি কি আমি ছোটবেলায় জানতাম না। কিংবা আমি আসলে জুম্বলেন কি এটা আমি জানতাম না। এটা তো আমার শব্দ না, এটা তো বাংলা শব্দ। যেহেতু আমার মাতৃভাষা ভিন্ন, শুধু আমার না, এরকম পার্বত্য চট্টগ্রামে যে 13টা জাতি আছে, 13টা জাতির প্রত্যেকটা স্বতন্ত্র ভাষা আছে। আপনার আমার মধ্যে যে পার্থক্য আছে, আপনি বাঙালি, আমি অবাঙালি, আমি চাক, যে পার্থক্যটা এই 13টা জাতির মধ্যে কিন্তু এরকম পার্থক্য আছে। আচ্ছা, এই 13টা জাতিগুলো ভাষাগত ভিন্নতা এই যে আমরা কেউ জানি না, কিন্তু এই যে 99.99% মানুষ পার্বত্য চট্টগ্রামে এই বিষয়ে জানে না, মাথাও ঘাবেন না ওরা। এই যে 0.1% মানুষ এই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে রাখছে। আপনি যে মাঝে মাঝে রাজু ভাস্কর্যে দেখবেন, শাহবাগে দেখবেন এবং বিভিন্ন সেমিনারে দেখবেন যে পাহাড় নিয়ে ধুমসে এরা প্রপাগান্ডা ছড়াচ্ছে। প্রপাগান্ডা কি? পাহাড়ের জাতিগুলো অস্তিত্ব হারিয়ে যাচ্ছে, পাহাড় নাই হয়ে যাচ্ছে, এবং এই জাতিগুলোকে সংরক্ষণের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আর আমাকে যে সংরক্ষণ করবেন, আমার জাতিকে আপনি সত্যিকার আপনি যে আমাকে রক্ষা করতে চান, কিভাবে? আমার জাতির নামটাকে প্রমোট করতে আপনি রক্ষা করবেন। আমার জাতিকে মুছে দিয়ে, আমার জাতির নাম মুছে দিয়ে আপনি কিভাবে আমাকে রক্ষা করতে চান?
বলেন, জাতিসংঘ সেই কাজটাই করছে। জাতিসংঘ আমাকে ট্রাইবাল বানিয়েছে, ট্রাইবাল থেকে বাংলায় অনুবাদ করতে গিয়ে হয়ে গেছে আমরা উপজাতি, আমরা হয়ে গেছি উপজাতি। তো 1997 সাল 2 ডিসেম্বর সন্তু লারমাকে আকাশ থেকে পেরে আনছে উপজাতি শব্দটা? না, ট্রাইবাল শব্দটাকে বাংলায় অনুবাদ করতে গিয়ে আমরা হয়ে গেছি উপজাতি। আমরা কোন জাতির উপজাতি যখন জিজ্ঞাসা করতে গেছি সন্তু লারমা উত্তর দিতে পারে না। তো উত্তর নাই এখানে। ঠিক এখন 2060 সালের পরে এসে বলতেছে আমরা আদিবাসী। আদিবাসী বলি না আমি নিজেকে, এটা আমার মনে হয় যে আদিবাসী হিসেবে না, আমাদেরকে আদিমবাসী হিসেবে বানিয়ে রাখতে চান, যাতে করে আমরা এই যে বাংলাদেশের যে মেইন স্ট্রিম মানুষের সাথে আমাদের যে চলাফেরা, আমাদের যে সখ্যতা, আমাদের যে বন্ধুত্ব, এটা যাতে কখনোই কখনোই যাতে আমরা এগিয়ে আসতে না পারি, আধুনিক যাতে আমরা থাকতে না পারি, আমাদেরকে আদিমবাসী সে গুহায় জঙ্গলে রাখতে চান, যাতে করে এনারা মনোরঞ্জন করতে পারেন। এক্স্যাক্টলি, মানে এই পুরো জাতিটাকে যত যে আমরা বলি, হ্যাঁ, যতগুলি নৃগোষ্ঠী আছে সবগুলিকে নিয়ন্ত্রণ যাতে করতে পারে, তারা যাতে তাদের নিজেদের অবস্থান সম্বন্ধে না জানে। এবং এটা করার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে দেখেন আমরা কার শত্রু হয়ে গেছি। এই দেশটা তো আপনারও আমারও, আমাদের সবার, কিন্তু এই দেশের শত্রু আমাকে বানিয়ে ফেলা হয়েছে অলরেডি। তার মানে এই সবকিছুর পেছনে ভারতের একটা সরাসরি হস্তক্ষেপ রয়েছে। এবং সরাসরি হস্তক্ষেপ না, ওরা সরাসরি একেবারে এক কথায় বলতে গেলে এই পার্বত্য চট্টগ্রামকে ওদের বাফার জোন বলতে পারেন আপনি। একমাত্র হস্তক্ষেপ, একমাত্র রাষ্ট্র যে এটা করছে। ভারত তো এই যে সাঁওতালদের জন্য কান্নাকাটি করে না, ভারত তো এই যে ময়মনসিংহে গারো আছে এদের জন্য কান্নাকাটি করে না, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে কান্নাকাটি করে কেন, রংপুরকে নিয়ে কান্নাকাটি করে কেন? কারণ রংপুর এবং পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বাফার জোন হিসেবে আছে, যার কারণে এই বাফার জোন হিসেবে ওরা যদি এটাকে বিচ্ছিন্ন করতে পারে, এতে সেনার কথা বলা হয় কিনা বারবার। এখন আমাকে সেনার কথা বললে আমাকে বলে ভাই তুমি তো সেনার দালাল। সেনাবাহিনীটা কে? সেনাবাহিনী এই বাংলাদেশকে রক্ষা করে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ওদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে। বাংলাদেশে 56,000 বর্গ মিটারের ভিতরে 1 ইঞ্চি মাটিও যদি কেউ কেড়ে নিতে চায়, সেনাবাহিনী এটাকে প্রটেক্ট করবে। সেই প্রটেক্টের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে। অস্ত্র তো অবৈধ জিনিস, তাদেরকে বৈধ করে দেওয়া হয়েছে যাতে করে রক্ষা করতে পারে। সেই সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদেরকে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে শেখায় আমাদেরকে। এটা কে শেখাচ্ছে? এই যে ভারত শেখাচ্ছে, সন্তু লারমা শেখাচ্ছে। সন্তু লারমাকে কে প্যাট্রোনাইজ করছে? এই ভারত, ইসরায়েল এবং পশ্চিমা রাষ্ট্রগুলা সরাসরি তাদেরকে প্যাট্রোনাইজ করছে। সন্তু লারমার কাছে যে অস্ত্র আছে, সেনাবাহিনীর কাছে ওই অস্ত্র নাই। সন্তু লারমা মাসে 2 বার করে ভারতে যায়, কখন যায় কখন আসে আমার বাংলাদেশের গোয়েন্দা সংস্থা হয়তো এটা তাও ওনারাও জানেন না। ওখানে কেন জানতে নেই, কেন যান? এই যে রিসেন্টলি আমি একটা ইনফরমেশন পেলাম যে তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে মিটিং করেছে। কোথায়? আপনার ইন্ডিয়াতে। ইন্ডিয়া কোন জায়গায়? মানে একটা জায়গায় ভারতের সাথে যাওয়া আসা, এটা কি ওই যে ওই দিয়ে? হ্যাঁ, ওই দিক দিয়ে কোনো ভিসা লাগে না, ভিসা লাগে না। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন? যে জুলাই আন্দোলন, জেনজিদের যে আন্দোলন হয়েছে না, শেখ হাসিনা 17 বছর কিন্তু বাংলাদেশে ফ্যাসিস্ট কায়দা নিয়ন্ত্রণ করেছে। তারপরও শেখ হাসিনা কিন্তু সন্তু লারমার সাথে শেখ হাসিনা ওতপ্রোতভাবে খুব সম্পর্ক, মানে মোদির সাথে শেখ হাসিনা যে সম্পর্ক, সন্তু লারমার সাথে সন্তু লারমার সাথে সেই সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কের জায়গা থাকা সত্ত্বেও তিনি কিন্তু প্রকাশ্যে ভারতে কখনো যেতে পারেন নাই। এই জুলাই আগস্টের পরে যে উপদেষ্টা সরকার হয়েছে, তখন কিন্তু বেনাপোল দিয়ে সে প্রকাশ্যে গেছে। আমরা যখন আন্দোলন করলাম, প্রতিবাদ করা শুরু করলাম, সে কিন্তু আবার চুরি করে কিভাবে আসছে, কখন আসছে আমরা জানলাম না। পরে জানলাম যে সে রাঙামাটিতে আছে। আবার পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তিনি আমার পার্বত্য চট্টগ্রামে গিয়ে সন্তু লারমার সাথে বৈঠক করে প্রেস বিভিন্ন বলছে আমি পাহাড়ে আসছি একটু শিখতে। সন্তু লারমার কাছ থেকে একজন রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসীর কাছে কি শিখতে যান আপনি? রাষ্ট্রদ্রোহী শিখতে যান নাকি দেশপ্রেম শিখতে যান? দেশপ্রেম শিখতে গেলে আমাদের কাছে আসেন, আমরা শেখাবো কিভাবে দেশপ্রেম করতে হয়। আপনি সন্ত্রাসীর কাছে, দেশদ্রোহীর কাছে শিখতে যান। এভাবে নানা ধরনের জটিলতা আছে। এই জটিলতা বঞ্চনার কথা বলতে গেলে এখন শুধুমাত্র আমরা মানে রাতের পর রাত যাবে। এখানে সরকারের সদিচ্ছা না আসলে কিন্তু এখানে কিছু